সো আজকের ফার্স্ট কনসেপ্ট লেখো চার্জ ডেন্সিটি, তাড়াতাড়ি করে। চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি। ঠিক আছে, এখন স্যার চার্জ ডেন্সিটি বলতে কি বোঝানো হয়? ধরো কোনো একটা জায়গার মধ্যে সাম অ্যামাউন্ট অফ চার্জ আমরা ডিস্ট্রিবিউট করে রেখেছি, ঠিক আছে? কিছুটা অ্যামাউন্ট অফ চার্জ, কিছুটা চার্জ একটা এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট করে রেখেছি। সেটা এরিয়া হতে পারে, একটা লাইন বরাবর থাকতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থাকতে পারে। ধরো বললাম যে এরকম একটা লাইন বরাবর কিছু পজিটিভ চার্জ বা কিছু অ্যামাউন্ট অফ চার্জকে আমরা এরকমভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে রেখেছি। ওকে, অ্যান্ড ওয়ান মোর থিং, দ্য চার্জ শুড বি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। মানে কি, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম হলে কিন্তু হবে না। তো স্যার এরকম আমরা কী কী জায়গার মধ্যে চার্জকে রাখতে পারি? ধরো তোমাদেরকে বললাম রেল লাইন, হ্যাঁ, রেল লাইন বরাবর চার্জ ফেলতে ফেলতে যাও, তো ওটা কী ডাইমেনশন হবে? স্যার একটাই ডাইমেনশন, কারণ সোজা লম্বা লাইন ধরে আমরা চার্জ ফেলতে ফেলতে যাচ্ছি। আচ্ছা, আবার এরকম হতে পারে, ধরো আমাদের বাড়িতে যে কার্পেট, বললাম এই কার্পেটের মধ্যে তোমরা ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করে দাও। তো আমার কার্পেটে যখন তোমরা চার্জ ছড়াবে, তো এটা কী কী টাইপের ফিগার? স্যার টু ডাইমেনশনাল ফিগার। তাহলে ওটা হচ্ছে টু ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। অ্যান্ড লাস্টলি ধরো তোমাদেরকে বললাম যে একটা ঘর বা একটা বক্স দিয়েছি, সেই বক্সটাকে পুরো চার্জ দিয়ে ফিল করো ভিতরটা। স্যার বক্সের ভিতরটা মানে তো ভলিউমটা, ভলিউম ইজ থ্রি ডাইমেনশনাল, তাহলে ওটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। তো চার্জ ডিস্ট্রিবিউশন বেসিক্যালি তিন রকমের হয়, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল। এই ডাইমেনশনের উপর ডিপেন্ড করে চার্জ ডিস্ট্রিবিউশনের আমরা তিন রকম নাম দিয়েছি। কী কী তিনটে নাম? একটা হচ্ছে নাম্বার ওয়ান লিনিয়ার চার্জ ডেন্সিটি, নাম্বার ওয়ান হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন লেখো, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। নাম্বার টু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, and the last one, that is volume charge distribution, volume charge distribution. ক্লিয়ার হলো কী কী বললাম তাহলে? লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, এই তিন রকমের ডিস্ট্রিবিউশন দেখতে পাওয়া যায়। ভালো কথা। তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো আমরা? প্রথমে আমরা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করবো। আমাদের কনসেপ্টটা এখান থেকে অলমোস্ট ক্লিয়ার হয়েই যাবে, কোনো অসুবিধা থাকবে না এটা করে। তো প্রথমে হেডিং দাও, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, আর এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে না ফিগারটা খুব জরুরি। তো ফিগারটা এঁকে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফিগার এঁকে দিচ্ছি এখানটা। ধরো এরকম একটা লম্বা তার মতো রয়েছে। স্যার তারটা এরকম ব্যাকা কেন? আরে সোজা ব্যাকা যা খুশি হতে পারে না। তো ধরো তোমাদেরকে বললাম যে এই ওয়্যারটার মধ্যে আমরা কিছু অ্যামাউন্ট অফ চার্জকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে রেখেছি। আচ্ছা, কতটা চার্জকে? ধরে নিচ্ছি কিউ অ্যামাউন্ট অফ চার্জকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে রেখেছি, ঠিক আছে? আর তারপর তোমাদেরকে আমি বললাম যে এখানে কোনো একটা পয়েন্ট আছে, এখানে কোনো একটা র্যান্ডাম পয়েন্ট আছে, সেই পয়েন্টে একটা চার্জ রাখা হয়েছে, দ্যাট ইজ কিউ জিরো। ওকে স্যার, হোয়াট ইজ কিউ জিরো? যখনই কোনো চার্জকে কিউ জিরো দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, অলওয়েজ জানবে সেটাকে বলা হয় টেস্ট চার্জ। স্যার টেস্ট চার্জ আবার কি? যে চার্জের উপরে অন্যান্য চার্জের এফেক্ট বার করা হয় বা ফোর্স বার করা হয়। তো স্যার এটাতে খুব ইজি। ফোর্সের ফর্মুলা কী হবে আমরা জানি, যে ফোর্স ইকুয়ালস টু 1/4 এসআইতে বলছি 1/4 এপসাইলন নট। টোটাল চার্জটা হচ্ছে কিউ, আর একে স্মল কিউ করে দিচ্ছি, স্মল কিউ করে দিই। তো স্যার ফোর্সটা ইকুয়েশনটা হবে হচ্ছে 1/4 এপসাইলন নট টোটাল চার্জ কিউ ইন্টু কিউ জিরো বাই এসে ডিস্টেন্সের স্কোয়ার, তাই তো? তো স্যার আমি ধরে নিচ্ছি ডিস্টেন্সটা এখান থেকে এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটাকে আর ধরে নিলাম, তাহলে স্যার আর স্কোয়ার হয়ে গেল। এবার ভালো করে আমার কথাটা বুঝবে, বেশ কিছু জিনিসপত্র এখানে বলবো আমি। তো কথা হচ্ছে যে এই যে ডিস্টেন্সটা তুমি আর ধরেছো, ওয়্যারের যে কোনো পোর্শন থেকে কি ডিস্টেন্সটা আর হবে? যদি এই পয়েন্টটার নাম আমি পি দিই, এই পি পয়েন্টে থাকা কিউ জিরো চার্জটা, হ্যাঁ,
তো এই পি পয়েন্টের ডিস্টেন্স কি এই ওয়্যারের যে কোনো পোর্শন থেকে সেম হবে? না স্যার, যে কোনো পোর্শন থেকে তো সেম হবে না। যে কোনো পোর্শন থেকে কী করে সেম হবে? এটাই প্রবলেম। কারণ আজকে ওয়্যারের যদি এই পোর্শন থেকে আমরা ডিস্টেন্সটা বার করি অনেকটাই বেশি, এই পোর্শন থেকে ডিস্টেন্সটা অনেকটাই কম, তো এক একটা পোর্শন থেকে ডিস্টেন্স এক এক রকম। তো তাহলে স্যার কী করতে হবে? তাহলে এই পুরো পুরো ওয়্যারটা ধরে তোমরা কাজ করতে পারবে না, পুরো ওয়্যারটা ধরে তোমরা কাজ করতে পারবে না। তোমাদের কি করতে হবে? এই ওয়্যারের একটা ছোট্ট লেংথ কনসিডার করে নিতে হবে, ঠিক আছে? যদি পুরো ওয়্যারটার লেংথ হয় এল, তোমরা ওটা ছোট্ট একটা অংশ বা ছোট্ট একটা পার্ট কনসিডার করবে। 11 থেকে শিখিয়ে আসছি যে কোনো বড় প্যারামিটারের ছোট্ট পার্ট কনসিডার করাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। একটা এক্স প্যারামিটার, তার ডিফারেন্সিয়েশন কত হয়? ডিএক্স। তাহলে এল লেংথ, তার ছোট্ট পার্ট কী হবে? স্যার ডিএল। ভেরি গুড, দ্য স্মলেস্ট পার্ট ইজ ডিএল। তো আমি ধরলাম যে এখানে কোনো একটা ছোট্ট পোর্শন রয়েছে, কতটা ধরি, এইটুকু একটা পোর্শন রয়েছে যার লেংথ হচ্ছে ডিএল। হ্যাঁ, আর এই ডিএল থেকে আমি এই পয়েন্টের ডিস্টেন্স মেজার করলাম কত? আর। ওকে, এবার ঠিক আছে, যে খুব ছোট্ট একটা পোর্শন, সেখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর। এখন কথা হচ্ছে যে এই পুরো ওয়্যারটাতে চার্জ ডিস্ট্রিবিউটেড করা ছিল কিউ, কিন্তু এই ছোট্ট পোর্শনটায় চার্জ কত? ছোট্ট পোর্শনটা তো কি কিউ অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে? না স্যার, কিউ তো পুরোটা জুড়ে রয়েছে, এখানে তার থেকে অনেক কম থাকবে। তো কত থাকবে সেটা হচ্ছে বড় কথা, যে কত থাকবে। তাহলে আমাদের প্রথম টপিকটা হচ্ছে এটা, উই হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট হোয়াট অ্যামাউন্ট অফ চার্জ ইজ কনসেন্ট্রেটেড অর হোয়াট অ্যামাউন্ট অফ চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ইন দিস স্মল লেংথ ডিএল। ওকে, তো স্যার আমরা ধরে নিচ্ছি লেট the charge per unit length be lambda, ঠিক আছে? তাহলে স্যার পার ইউনিট লেন্থে চার্জ আছে ল্যামডা। এই পার ইউনিট লেন্থে যে চার্জ, সেটা কি আমরা বলি হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি। মনে রাখবে, হ্যাঁ, লিনিয়ার চার্জ ডেনসিটি। কি বললাম? পার ইউনিট লেন্থে যে চার্জ, সেটা কি আমরা বলি হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি। ওকে, ভেরি গুড। তাহলে স্যার ইউনিট লেন্থে আছে ল্যামডা চার্জ, আমরা কতটা লেন্থ নিয়ে কনসিডার করেছি স্যার? ডিএল লেন্থ। সো চার্জ ইন স্মল লেন্থ ডিএল কত হবে গো? স্যার ইউনিট লেন্থে হচ্ছে ল্যামডা, তাহলে ডিএল লেন্থে কত হবে? ল্যামডা ইন্টু ডিএল। স্যার চার্জ হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল, তাহলে আমরা যেটুকু পোর্শনকে কনসিডার করেছি ওইটুকু পোর্শনের চার্জ হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল। পুরো লিখে নিয়ে করবে, হ্যাঁ? তাহলে এবার তোমরা আমাকে বলো যে এই পি পয়েন্টে রাখা কিউ জিরো চার্জের উপরে কত ফোর্স কাজ করছে? স্যার তাহলে ফোর্স হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এইটুকু পোর্শন আমরা কনসিডার করেছি, তো এইটুকু পোর্শনের চার্জ কত? স্যার ল্যামডা ডিএল ইন্টু কার উপরে ফোর্সটা বার করছি? এই কিউ জিরোর উপরে, তাহলে ল্যামডা ডিএল ইন্টু কিউ জিরো বাই ডিস্টেন্সটা এই ছোটো পোর্শন থেকে কত? আর। তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার, যা ফর্মুলা তাই করেছি আমি। 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান ইন্টু কিউ টু, এখানে কিউ টুর ভ্যালু হচ্ছে কিউ জিরো আর কিউ ওয়ানটা হচ্ছে ল্যামডা ডিএল, কারণ এইটুকু পোর্শন নিয়ে কাজ করেছি। পুরোটা নিয়ে করলে কিউ নিতাম। আচ্ছা, আমি কেন পুরো পোর্শনটা নিতে পারছি না? কারণ ওয়্যারটা তো অনেক বড়, তাই ওয়্যারের সব পোর্শন থেকে কিন্তু ডিস্টেন্সটা সেম নয়। ওকে স্যার, ফোর্সটাকে কী দিয়ে লিখবো? এফ দিয়ে লিখবো? হ্যাঁ, এফ দিয়ে লেখা যেত যদি পুরো ওয়্যারটাকে কনসিডার করতাম, বাট উই হ্যাভ কনসিডার্ড আ ভেরি স্মল লেন্থ অফ দ্য ওয়্যার, আ ভেরি স্মল পোর্শন অফ দ্য ওয়্যার, সো উই শুড রাইট ডিএফ, নট এফ। ওয়াই ডিএফ? ডিএফ মিনস ইটস আ স্মল ভ্যালু অফ দ্য ফোর্স। তো স্যার ক্যাপিটাল এফটা কখন বেরোবে? যখন তোমরা পুরো ওয়্যারটার জন্য কাজটা করবে। তো স্যার পুরো ওয়্যারের জন্য ফোর্স কত হবে, কী করে বার করব? কি বলেছি, কোনো কিছু ছোটো পোর্শন বার করার জন্য সেটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, আর সেই জিনিসটাকেই আস্তে আস্তে কানেক্ট করে আবার বড় পোর্শনটা তৈরি করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। ওকে স্যার, সো টু ক্যালকুলেট দ্য ফোর্স ডিউ টু দ্য হোল লেন্থ অফ দ্য ওয়্যার উই হ্যাভ টু ইন্টিগ্রেট দিস কোয়ান্টিটি, ঠিক আছে? তো লিখে রাখছি, দেয়ারফোর force due to the whole length of the wire, তখন আর ডিএফ লিখছি না, এফ লিখে দিচ্ছি, বিকজ
পুরো ওয়্যারের জন্য, তাই বড় ফোর্সটাই হবে। ইন্টিগ্রেশন, এই পুরোটাকে ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেশন 1/4πε0 ল্যামডা ডিএল Q0/r²। ঠিক আছে, আমাকে বলতে পারবে যে পুরো টপিকটা পড়ালাম লিনিয়ার চার্জ ডেন্সিটি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা যেটা তোমাদের মনে রাখতে হবে? সেটা হচ্ছে এইটা, দিস ল্যামডা। স্যার হোয়াট ইজ ল্যামডা? ল্যামডা ইজ লিনিয়ার চার্জ ডেন্সিটি। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল কনভেনশন। ল্যামডা লিনিয়ার চার্জ ডেন্সিটি। স্যার লিনিয়ার চার্জ ডেন্সিটি মানে কি? চার্জ পার ইউনিট লেন্থ। ওকে, দ্যাট ইজ নোন অ্যাজ লিনিয়ার চার্জ ডেন্সিটি। এটা ওয়্যারের তো লেন্থ ছাড়া অন্য কিছু হতে পারে না। আই গেস প্রত্যেকে বুঝতে পেরেছো স্যার হোয়াট ইজ লিনিয়ার চার্জ ডেন্সিটি। অ্যাকচুয়ালি লিনিয়ার চার্জ ডেন্সিটি আমরা কনসিডার করবো কখন? যখন কোনো একটা চার্জকে ওয়ান ডাইমেনশনালি আমরা ডিস্ট্রিবিউট করে রাখি, বা কোনো একটা লেন্থ বরাবর আমরা ডিস্ট্রিবিউট করে রাখি। হয়ে গেছে না? তো নেক্সট টপিকে যাচ্ছি এবারে, সারফেস চার্জ ডেন্সিটি। মুছে দিলাম এটা। নেক্সট, সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটি। ওকে, তো স্যার সারফেস আমরা কখন কনসিডার করি? সারফেস মানে সারফেস এরিয়া বেসিক্যালি। কখন কনসিডার করি? যখন একটা টু ডাইমেনশনাল ফিগার থাকে। যখন একটা টু ডাইমেনশনাল ফিগার থাকে দেন অনলি উই কনসিডার দ্য সারফেস অর দ্য সারফেস এরিয়া। ওকে, তো চলো সারফেস এরিয়াকে কনসিডার করে ফেলি। ধরো বললাম এরকম একটা সারফেস এরিয়া টাইপের রয়েছে। ঠিক আছে, এরকম একটা সারফেস এরিয়া টাইপের রয়েছে, যার মধ্যে আমরা ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করে রেখেছি। ঠিক আছে, আমরা ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করে রেখেছি। তো ধরে নিচ্ছি এটার এরিয়া হচ্ছে, হ্যাঁ এরিয়া, এটার পুরোটার এরিয়া হচ্ছে আমি ধরে নিচ্ছি এস। ভালো, এবার এখানে একটা পয়েন্ট আছে পি। এই পয়েন্ট পিতে একটা চার্জ রাখা হয়েছে Q0। আমি বললাম যে এখানে টোটাল চার্জ আছে কিউ, টোটাল চার্জ আছে কিউ এর মধ্যে ডিস্ট্রিবিউট করা। তো এই এই পুরো কিউ চার্জের জন্য এই পি পয়েন্টে ফোর্স বার করো। স্যার ফোর্স বার করতে পারতাম যদি এটা একটা পয়েন্ট চার্জ হতো, কিন্তু এখানে তো কিউ অ্যামাউন্ট অফ চার্জকে ডিস্ট্রিবিউট করে রাখা হয়েছে। তাহলে স্যার কী করব? তখন তোমাদের কি করতে হবে? একটা ছোট্ট পোর্শন কেটে নিতে হবে। এবার আগেরটা কি ছিল? একটা ওয়ান ডাইমেনশনাল ফিগার ছিল, একটা লেন্থ ছিল, একটা ওয়্যার ছিল, তাই একটা ছোট্ট লেন্থ কেটে নিয়েছিলে। কিন্তু স্যার এটা তো টু ডাইমেনশনাল ফিগার রয়েছে, আর চার্জটাও টু ডাইমেনশনালি ডিস্ট্রিবিউট করা রয়েছে, তাহলে একটা ছোট্ট লেন্থ কাটলে তো হবে না, আমাদের ছোট্ট কী নিতে হবে? স্যার একটা ছোট্ট এরিয়া নিতে হবে এবারে। ঠিক আছে, তো বড় এরিয়াটা যদি এস হয়, তো ছোট্ট একটা এরিয়া এখান থেকে আমি কেটে নিচ্ছি। সাপোজ দ্যাট এরিয়া ইজ ডিএস। ওকে, দিস এরিয়া ইজ ডিএস। কত বললাম? ডিএস। এবার আমাদের এটা বার করতে হবে যে স্যার এই ডিএস অ্যামাউন্ট অফ এরিয়ার মধ্যে কতটা চার্জ লুকিয়ে রয়েছে। আর ধরলাম এই ডিএস এরিয়া থেকে পি পয়েন্টের চার্জ হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে স্মল আর। অন্যান্য পোর্শন থেকে ডিস্টেন্সটা আলাদা হতো, কিন্তু আমি এটা ছোটো ডিস্টেন্স বার করে নিয়েছি, তারপর ইন্টিগ্রেশন করা যাবে। ওকে স্যার, তো এই ছোটো পোর্শনটার জন্য কতটা ফোর্স হচ্ছে সেটা বার করার জন্য আগে আমাকে দেখতে হবে যে এখানে চার্জ কত আছে। তো ধরে নিচ্ছি লেট ওটায় কী লিখেছিলাম? চার্জ পার ইউনিট লেংথ। এখানে কী লিখবো বলো তো? চার্জ পার ইউনিট এরিয়া। সো লেট দ্য চার্জ পার ইউনিট এরিয়া বি সিগমা। চার্জ পার ইউনিট এরিয়া বি সিগমা। ঠিক আছে, দেয়ারফোর সারফেস চার্জ ডেন্সিটি, ওটাই হচ্ছে আমাদের সিগমা। ঠিক আছে, আগেরটায় ছিল হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, সেটা হচ্ছে চার্জ পার ইউনিট লেংথ। এবার হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, সেটা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। বুঝতে পারলাম? ওকে স্যার, তার মানে ইউনিট এরিয়াতে
চার্জ আছে সিগমা, তাহলে ডিএস এরিয়াতে চার্জ কত থাকবে? স্যার চার্জ থাকবে সিগমা ডিএস, তো লিখে রাখো সিগমা ইন্টু ডিএস। দেয়ারফোর চার্জ চার্জ stored in বা চার্জ distributed in ds এরিয়া কত? সিগমা ইন্টু ডিএস। তাহলে স্যার এইটুকু পোর্শনে চার্জ আছে সিগমা ইন্টু ডিএস, তাহলে আর ডিস্টেন্সে থাকা পি পয়েন্টে কিউ জিরোতে কত ফোর্স হবে? স্যার ফোর্স হবে হচ্ছে ফোর্স ডিএফ। আবারও বলছি ডিএফ কেন লিখছি? বিকজ উই হ্যাভ কনসিডার্ড আ স্মল পোর্শন অফ দ্য এরিয়া। তো 1/4 পাই এপসাইলন নট, এখানে চার্জ হচ্ছে সিগমা ডিএস ইন্টু টেস্ট চার্জটা হচ্ছে কিউ জিরো, সিগমা ডিএস ইন্টু কিউ জিরো ডিভাইডেড বাই ডিস্টেন্স হচ্ছে আর, তার হোল স্কোয়ার মানে আর স্কোয়ার। ওকে, তো আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ফোর্স ফর দ্য হোল এরিয়া, ফোর্স for the charge distributed in whole area, মানে পুরো এই এস এরিয়াটার জন্য বার করতে হবে। তো কী করবো আমরা? স্যার ইন্টিগ্রেশন করব। এখানে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশনটা হোক, তখন আর এফ ডিএফ লিখবো না, আমরা লিখবো এফ লিখে দেবো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট সিগমা ডিএস ইন্টু কিউ জিরো বাই আর স্কোয়ার। একটা কথা একটু বলে রাখি, কিছু কিছু বইতে তোমরা হয়তো দেখতে পারবে ডাবল ইন্টিগ্রেশন দিয়েছে। অ্যাকচুয়ালি এখন আর টিচাররা এটা করায় না, তাই কনফিউজ করার জন্য আমি আর বলি না। ব্যাপারটা হচ্ছে কি, ডাবল ইন্টিগ্রেশন কেন দেওয়া হচ্ছে? তোমরা এখানে আগেরটা কিসের ইন্টিগ্রেশন করেছিলে? আগেরটায় লেন্থের ইন্টিগ্রেশন করেছিলে, লেন্থ মানে একটা ডাইমেনশন। বাট নাও ইউ আর ইন্টিগ্রেটিং দিস ডিএস ভ্যালু, এই ছোট্ট যে ডিএস ভ্যালুটা রয়েছে মানে এরিয়াকে ইন্টিগ্রেট করছো। আর এরিয়া মানে কটা ডাইমেনশন? স্যার এরিয়া মানে দুটো ডাইমেনশন, তাই দুটো ডাইমেনশনের জন্য দুখানা ইন্টিগ্রেশন সাইন দিতে হয়। বা যাই হোক, ফর সিম্পলিসিটি আমি আর দিচ্ছি না, শুধু কনফিউশন বাড়বে। কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর নিচে একটা এস লিখতে হবে। আর ওই আগেরটায় যেটা লিখেছিলে না, এফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট, কী এসেছিল ওটা আমাদের? ল্যামডা ইন্টু ডিএল ইন্টু কিউ জিরো বাই আর স্কোয়ার। ওখানে ইন্টিগ্রেশনের নিচে একটা এল লিখবে। স্যার এই এলটা কেন লেখা হচ্ছে? দিস এল টু রিপ্রেজেন্ট লিনিয়ার ইন্টিগ্রেশন। দ্যাট ওয়াজ লাইন ইন্টিগ্রাল, এটাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল। এটাকে কি বলা হয়? সারফেস ইন্টিগ্রাল, কারণ তুমি এটা সারফেসকে ইন্টিগ্রেট করছো। হয়েছে? তো স্যার এই যে টপিকটা পড়লাম সারফেস চার্জ ডেন্সিটি, এখান থেকে আমাকে কি মনে রাখতে হবে? আরে মনে রাখতে হবে শুধু এইটা, সিগমা সারফেস চার্জ ডেন্সিটি, দ্যাট ইজ চার্জ পার ইউনিট এরিয়া। তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটি হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। দ্যাটস ইট। মুছে দিলাম। তিন নম্বর, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এটা ডেন্সিটি, এখানে ডিস্ট্রিবিউশন লেখা উচিত ছিল আমার, ডিস্ট্রিবিউশন মুসলাম। 3 নম্বর, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? কিরম ব্যাপার? ধরে নিচ্ছি একটা এরকম 3 ডাইমেনশনাল ফিগার রয়েছে। একটা 3 ডাইমেনশনাল ফিগার রয়েছে যার মধ্যে পজিটিভ চার্জ ভিতর অবধি পুরোপুরি ডিস্ট্রিবিউট করা রয়েছে, তাও আবার ইউনিফর্মলি, কোথাও কম কোথাও বেশি এরকম নয়, সব জায়গায় সমান।
এবার এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট পি। সেই পয়েন্ট পিতে একটা টেস্ট চার্জ রাখা রয়েছে, সেই টেস্ট চার্জের উপর আমি ফোর্স বার করতে বললাম। ধরে নিচ্ছি টোটাল কিউ অ্যামাউন্ট অফ চার্জ এর মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে। আরে এখন বার করব কোথা থেকে? এক একটা পয়েন্ট থেকে এক রকমের ডিস্টেন্স, এখান থেকে একটু কাছে, এখান থেকে একটু দূরে, এখান থেকে আবার একটু কাছে, তো এক একটা পয়েন্ট থেকে এক একটা পোর্শন থেকে ডিস্টেন্স আলাদা আলাদা। তাহলে তো করতে পারবো না ওরমভাবে। তাহলে কী করতে হবে? দেখো, যখন তোমরা চার্জকে ওয়ান ডাইমেনশনাল ওয়েতে ডিস্ট্রিবিউট করেছিলে তখন ছোট্ট একটা লেন কেটে নিয়েছিলে। যখন চার্জকে তোমরা টু ডাইমেনশনালি ডিস্ট্রিবিউট করেছিলে তখন ছোট্ট একটা এরিয়া কেটে নিয়েছিলে। এখানে চার্জকে তোমরা থ্রি ডাইমেনশনালি ডিস্ট্রিবিউট করেছো, তাহলে ছোট্ট একটা কী কেটে নেবে? স্যার, ভলিউম। তো প্রথমটায় আমরা ছোট্ট লেন্থ নিয়েছিলাম ডিএল, তারপরেরটা আমরা ছোট্ট একটা এরিয়া নিয়েছিলাম ডিএস, এবার আমরা ছোট্ট একটা ভলিউম নেব ডিভি। ঠিক আছে? তো ধরে নিচ্ছি ছোট্ট একটা ভলিউম এখানে কোথা থেকে কাটবো, এরকম একটা জায়গায় কাটছি। ছোট্ট একটা এরিয়া কেটে নিয়েছি ডিভি। ঠিক আছে? এই ডিভি থেকে একটা ডিস্টেন্স ধরলাম র্যান্ডাম, ডিভি থেকে একটা ডিস্টেন্স ধরলাম র্যান্ডাম, দ্যাট ইজ সে স্মল আর, ডিস্টেন্স ধরলাম স্মল আর। তো এখন বললাম যে এর জন্য ফোর্স কত হবে। তো সবার আগে তো বার করি যে এর মধ্যে চার্জ কত আছে। লেট লেট চার্জ পার ইউনিট ভলিউম, লেট দ্য চার্জ পার ইউনিট ভলিউম বি রো। ঠিক আছে? তার মানে এটাকে বলা হয় ভলিউম চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি। তাহলে যা শিখলাম সেটা হলো ওয়ান ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লিনিয়ার চার্জ ডেনসিটি মানে হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সারফেস চার্জ ডেনসিটি মানে হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভলিউম চার্জ ডেনসিটি মানে হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম। দ্যাটস ইট, আর কিছু না। বেশ, মাথায় ঢুকলো। তো সেই কনসেপ্ট অনুযায়ী যদি আমি বলি এই পয়েন্টে ফোর্স বার করব, তো এরিয়াটা চার্জটা বার করতে হবে আমাদের। এই ডিভি ভলিউমে কত চার্জ আছে? স্যার, ইউনিট ভলিউমে চার্জ আছে হচ্ছে রো। তাহলে ভি ইউনিট ভলিউমে, ভি না তো না, ডিভি 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 ইউনিট ভলিউমে কত চার্জ আছে? রো ইন্টু ডিভি, রো ইন্টু ডিভি। তো চার্জের অ্যামাউন্ট হচ্ছে রো ইন্টু ডিভি। তো ফোর্স ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, ফোর্স না মানে ডিএফ হবে স্মল ফোর্স ডিউ টু দিস স্মল পোর্শন। ফোর্স হবে 1/4 পাই এপসাইলন নট, চার্জ কত? রো ডিভি ইন্টু টেস্ট চার্জ কত? Q0/R²। Therefore, force due to হোল ভলিউম কত হবে? ইন্টিগ্রেশন করব 1/4 পাই এপসাইলন নট রো ডিভি Q0/R²। আচ্ছা, প্রথমটায় আমরা ইন্টিগ্রেশন করছিলাম লেন্থের, তাই একটা ইন্টিগ্রেশন। পরেরটায় আমরা ইন্টিগ্রেশন করছি এরিয়ার, তাই দুটো ইন্টিগ্রেশন দিতে হয়েছিল, বা নিচে এস লিখতে হয়েছিল। এটাতে আমরা ইন্টিগ্রেশন করছি ভলিউমের, মানে তিনটে ডাইমেনশন, তাই লজিক্যালি আমাদের তিনটে ইন্টিগ্রেশন দেওয়া উচিত। বাট কেউ ইউজ করে না এটা এখন আর, তাই তলায় ভি লিখে দেবে, মানে কি ভলিউম ইন্টিগ্রাল করে নাও ফার্স্ট। হয়ে গেছে?
সো উই আর ডান উইথ চার্জ ডিস্ট্রিবিউশন। সো এই পুরো টপিকটায় আমি যেটা বলতে চাইলাম সেটা হলো তোমাদের তিনটে প্যারামিটার মনে রাখতে হবে, যে তিনটে প্যারামিটার তোমরা ভুলতে পারবে না। স্যার চার্জ পার ইউনিট লেংথ, সেটাকেই আমরা বলি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, আর এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ল্যামডা দিয়ে। স্যার অন্য কোনো প্যারামিটার না, ইউজ করা যাবে না। চার্জ পার ইউনিট এরিয়া known as surface charge distribution রিপ্রেজেন্ট করা হয় সিগমা দিয়ে। চার্জ পার ইউনিট ভলিউম মানে হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্ট করা হয় রো দিয়ে। ল্যামডা সিগমা রো, লিনিয়ার সারফেস ভলিউম। ঠিক আছে, এটার আরেকটাও নাম আছে, এই ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের আরেকটা নাম হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ডিস্ট্রিবিউশন কেন লিখেছে, এটা ডেন্সিটি হবে এখানটায়, এগুলো তো ডেন্সিটি, এটা তো ডিস্ট্রিবিউশন হচ্ছে না শুধু। লিনিয়ার চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি আর ভলিউম চার্জ ডেন্সিটি। ওকে, এটার আরেকটা নাম হচ্ছে স্পেশিয়াল চার্জ ডেন্সিটি, স্পেশিয়াল চার্জ ডেন্সিটি। আর এর ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় স্পেশিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন, স্পেশিয়াল চার্জ ডেন্সিটি। আর এর ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় হচ্ছে স্পেশিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন। ফার্স্ট লিখে রাখো। এবার তোমরা বই খুলে দেখবে আমি তোমাদের যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো লিখিয়েছি ওটাকে ওরা ভেক্টর ফর্মে লিখেছে। শুধু শুধু ভেক্টর ফর্মে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, শুধু এই ডেন্সিটিগুলো শেখার জন্য। যখন আমাদের ভেক্টর লাগবে আমরা ঠিক করে নেব। ভেক্টর আমরা শিখেছি, পরে আরও শিখবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সো আজকে আমি ঢুকছি এই চ্যাপ্টারে কোর যে কনসেপ্ট, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড। চলো আজকে আমরা শিখবো ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি। ওকে, সো হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড আগে একটু বুঝিয়ে নিই, তারপরে আমি ডেফিনেশনটা লেখাচ্ছি। হেডিং দাও প্রত্যেকে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস। ধরো বললাম তোমাদেরকে আজকে যে এখানে একটা 5 কুলম চার্জ রেখেছি, হ্যাঁ, একটা 5 কুলম চার্জ রেখেছি। তো এর আশেপাশে অন্যান্য চার্জ যখন তোমরা আনবে, আইদার অ্যাট্রাকশন হবে অর রিপালশন হবে। ধরো একটা -2 কুলম চার্জ এনেছি, তো প্লাস তো মাইনাসটাকে অ্যাট্রাক্ট করবে। ধরো একটা +3 কুলম চার্জ রেখেছি, তাহলে এই 5 কুলমটা তো 3 কুলমটাকে রিপেল করবে, তাই না, এরকমভাবে ঠেলবে। আবার ধরো একটা -1 কুলম চার্জ এনেছি, টানবে। তো একটা চার্জ তার আশেপাশে অন্যান্য চার্জ আনলে তারা আইদার রিপেলড হয় অর অ্যাট্রাক্টেড হয়। সো ইট ডাজেন্ট ম্যাটার যে অ্যাট্রাকশন হচ্ছে না রিপালশন হচ্ছে, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স ম্যাগনিটিউড ওয়াইজ সেমই হবে, ডিরেকশনটা শুধু অপোজিট হবে, বাট অ্যাট্রাকশন হলেও যা ফোর্স হয়, রিপালশন হলেও সেম ফোর্স হবে, বিকজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ। ওটা সাইনের উপর ডিপেন্ড করে না। ভালো কথা, কিন্তু কথা হচ্ছে ধরো আজকে একটা চার্জকে আমার বাড়িতে রেখেছি আর আরেকটা চার্জকে তোমাদের বাড়িতে রেখে এসেছি, তাহলে কি ওটা তোমাদের কোনো এফেক্ট পড়বে? স্যার পড়া তো উচিত, কারণ আমরা ফর্মুলাটা জানি হচ্ছে, ধরো বললাম এই একটা চার্জ Q1 বা কিউ, আর তার জন্য আরেকটা চার্জ রেখেছি Q0-তে, হ্যাঁ। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে R, ডিস্টেন্স হচ্ছে R। তো ফোর্সের ফর্মুলা হয় হচ্ছে 1/4πε0 Q ইন্টু Q0/R²। একটা কথা ভেবে দেখো, যখন এই ডিস্টেন্সটা ইনফিনিটি হবে, যখন এই ডিস্টেন্সটা ইনফিনিটি হবে, ইনফাইনাইট ডিস্টেন্স, তখন এই ফোর্সটা 0 হবে, বিকজ সামথিং বাই ইনফিনিটি মানে 0।
তো when the distance tends to infinite value, force becomes zero. তার মানে ইলেকট্রিক ফিল্ড বা এই ইলেকট্রিক ফোর্সের ভ্যালুটা কোথায় গিয়ে জিরো হচ্ছে? ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে, মানে ইনফাইনাইট ডিস্টেন্স অবধি ওর এফেক্টটা একটু হলেও গিয়ে পড়ছে, তারপরে গিয়ে জিরো হয়ে যাচ্ছে। তার মানে স্যার কোনো একটা চার্জের এফেক্ট ইনফাইনাইট ডিস্টেন্স অবধি থাকে? হ্যাঁ, ম্যাথমেটিক্যালি তাই থাকছে, থিওরিটিক্যালি তাই থাকছে, বাট প্র্যাকটিক্যালি কিন্তু ইট হ্যাজ আ লিমিটেশন। ইনফাইনাইট ডিস্টেন্স অবধি এটা থাকতে পারে না, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যালি বা থিওরিটিক্যালি আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ফোর্সের, কোনো একটা চার্জের ফোর্সের এফেক্টটা ইনফাইনাইট ডিস্টেন্স অবধি থাকে। আচ্ছা, এটাকে করে রাখো, ইলেকট্রিক ফিল্ড বলে এটাকে করে রাখো, এটা করে রাখো। আচ্ছা, একটা মিনিট ওয়েট, থাক, একটু বাদে করবে, একটু বাদে করবে করবো এটা আমরা একটু বাদে করবো। স্যার এটা দেখতে পাচ্ছি থাকে ফোর্সটার এফেক্টটা আপ টু ইনফিনিটি, সত্যি কি থাকে? নো স্যার, বিকজ আপ টু আ সার্টেন লিমিট এই এফেক্টটা কাজ করে, তারপর গিয়ে কিন্তু ওটা থাকে না। মানে আজকে আমার বাড়িতে চার্জ আর 3-4টে বাড়ি পরে আরেকটা চার্জ রেখেছি, ওদের মধ্যে কোনো রকম অ্যাট্রাকশন বা রিপালশন হবে? ইট ইজ ইম্পসিবল। ধরো চার্জ তো তোমরা দেখো নি, ম্যাগনেট তো দেখেছো, একটা হাতে ম্যাগনেট আরেকটা হাতে ম্যাগনেট, অ্যাট্রাকশন বা রিপালশন হতে পারে, কিন্তু এই বাড়িতে একটা ম্যাগনেট আরেকটা ম্যাগনেট অন্য বাড়িতে রাখা রয়েছে, ওদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন হবে? ইট ইজ ইম্পসিবল। এত ফোর্স ম্যাগনেটে থাকতেই পারে না যে এই বাড়ি থেকে ওই বাড়িতে টানবে, তাই না? প্র্যাকটিক্যালি পসিবল নয়। তাহলে স্যার তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে কোনো একটা চার্জকে এখানে রাখা হলো, সাপোজ দ্যাট চার্জ ইজ কিউ, ঠিক আছে? এবার ওর আশেপাশে থ্রি ডাইমেনশনাল যে স্পেসটা তৈরি হবে, কিসের স্পেস স্যার? যে রিজিয়নের মধ্যে অন্য কোনো চার্জকে আনলে সেই চার্জটা অ্যাট্রাক্টেড হবে বা রিপেলড হবে, কিন্তু সেই রিজিয়নের বাইরে কোনো এফেক্ট পড়বে না। দ্যাট থ্রি ডাইমেনশনাল ইমাজিনারি রিজিয়ন উইল বি নোন অ্যাজ দ্য ইলেকট্রিক ফিল্ড ফর দিস কিউ চার্জ, ঠিক আছে? এবার প্রত্যেকটা চার্জের আবার আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড থাকবে, এই চার্জটার আলাদা ইলেকট্রিক ফিল্ড, এই চার্জটার আলাদা ইলেকট্রিক ফিল্ড, বাট আমি এখন শুধুমাত্র এই মাঝখানের চার্জটার কথাই বলছি, ওকে? তো স্যার একটা জিনিস বলতে পারি, এই ছবিটা আমরা সার্কুলার কেন আঁকলাম? কারণ ধরো যে তোমাদেরকে বললাম যে একটা আমি ওয়াকি টকি কিনেছি, ইউনো ওয়াকি টকি জিনিসটা কি? এই যে এরকম একটা ফোনের মতোই দেখতে হয়, যেখানে ওয়্যারলেস হয় জিনিসটা, হ্যাঁ, কোনো মোবাইল সিম টিম থাকে না, এরকম দুটো এটা পেয়ার থাকে এরকমভাবে, একজন এখান থেকে কথা বলে শুনতে পায় এখান থেকে, আবার যখন এখান থেকে কথা বলে এখান থেকে শুনতে পায়, ঠিক আছে? এবার এটা কি সারা বিশ্বে কাজ করবে না একটা সার্টেন রিজিয়ন অবধি কাজ করবে? ধরো এরকম হলো, রেঞ্জটা কত, যে ম্যাক্সিমাম বলছি এখান থেকে 14 নম্বর গেট অবধি বা ব্যারাকপুর স্টেশন অবধি, ওকে? আমার বাড়ি থেকে ব্যারাকপুর স্টেশন অবধি। এবার একটা কথা বলো, আমার বাড়ি থেকে ব্যারাকপুর স্টেশন কথার কথা তোমাদেরকে ধরো বললাম আমার বাড়ি এখানে, নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ঠিক আছে? এবার ধরো তোমাদেরকে বললাম যে আমার বাড়ি থেকে ব্যারাকপুর স্টেশন হচ্ছে 2 কিলোমিটার ইন দ্য ডিরেকশন অফ ওয়েস্ট, ঠিক আছে? তো স্যার তাহলে কি শুধু ওয়াকিটকিটা 2 কিলোমিটার অবধি থাকবে? মানে অ্যালং শুধু ব্যারাকপুর স্টেশনের দিকেই হবে? না, অ্যালং নর্থ সেদিকেও 2 কিলোমিটার, অ্যালং ইস্ট সেদিকেও 2 কিলোমিটার, অ্যালং সাউথ সেদিকেও 2 কিলোমিটার, অ্যালং সাউথ ওয়েস্ট সেদিকেও 2 কিলোমিটার, অ্যালং নর্থ ওয়েস্ট সেদিকেও 2 কিলোমিটার, মানে সব দিকেই 2 কিলোমিটারের একটা রেডিয়াস কাজ করবে। তাহলে কি বলতে পারি সামহাউ এটা একটা সার্কেল টাইপের হয়ে যাচ্ছে রিজিয়নটা? হ্যাঁ স্যার, এটা সার্কেল টাইপের হয়ে যাচ্ছে। আরও ভালো করে যখন বুঝলাম যে এমা স্যার সারফেস তো নয়, কারণ ইমাজিনারি ধরো কোনো একটা মানুষ উড়ছে আকাশে, হ্যাঁ, ইমাজিনারি কোনো একটা মানুষ ধরো উড়ছে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার আকাশে উপরে উঠছে, কি বললাম? আমার বাড়ি থেকে ঠিক উপরে 2 কিলোমিটার উপরে উঠছে, বা আমার বাড়ি থেকে এমন একটা ডিস্টেন্স, ধরো এই আমার বাড়ি তো মাটিতে রয়েছে, একটা পাখি ধরো এখানে উঠছে, পাখির গলায় আমি ওয়াকি টকি বেঁধে দিয়েছি, আমার বাড়ি থেকে ধরো ডিস্টেন্সটা হচ্ছে আকাশের দিকে 2 কিলোমিটার কোনো একটা ভাবে, তো সেখান থেকে ওয়াকি টকি সিগন্যালটা পাওয়া যাবে কি না? হ্যাঁ স্যার পাওয়া যাবে তো, কারণ ডিস্টেন্সটা আমার এই পয়েন্টটা থেকে 2 কিলোমিটার হতে হবে। তাহলে তোমরা বলো তো, এই যে একটা রেডিয়াস মেনটেন করে 2 কিলোমিটারের রেডিয়াস মেনটেন করে যে রিজিয়নটা তৈরি হচ্ছে, সেই রিজিয়নটা সার্কুলার না স্ফেরিক্যাল? প্রত্যেকে, ইজ ইট সার্কুলার অর স্ফেরিক্যাল? Yeah, it's spherical region, right? It's spherical, সার্কুলার নয়। ভেরি গুড। তো সেরকমভাবেই
কোনো একটা চার্জকে আমি ধরো বললাম যে এখানে একটা রেডিয়াস মেনটেন করে সে বললাম কি বলবো 10 মিটার, মানে এই চার্জের 10 মিটার আশেপাশে যত তোমরা চার্জ রাখবে তত এফেক্ট পাবে, 10 মিটারের বেশি হয়ে গেলে আর পাবে না, ঠিক ঠিক। তো 10 মিটার স্যার কি শুধুমাত্র এরমভাবেই হবে যে ফ্ল্যাট? না, 2 মিটার উপরের দিকেও হতে পারে, 2 মিটার নিচের দিকেও হতে পারে। তাহলে এই রিজিয়ানটাও কি কোনো সার্কুলার রিজিয়ান? না স্যার, এই রিজিয়ানটাও তাহলে আমাদের সার্কুলার নয়, এটা স্ফেরিক্যাল রিজিয়ান। তাহলে স্যার ইলেকট্রিক ফিল্ড বলতে কি বুঝলাম? কোনো একটা চার্জ তার আশেপাশে অন্য কোনো চার্জ এনে রাখলে তার উপরে একটা ফোর্স কাজ করবে, আইদার ইট ইজ রিপালসিভ অর অ্যাট্রাকটিভ। যতটা রেঞ্জের মধ্যে, যতটা 3 ডাইমেনশনাল রেঞ্জের মধ্যে এই অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্সটা কাজ করবে, ডিউ টু দিস চার্জ অন দি আদার চার্জেস, দ্যাট ইমাজিনারি boundary or the space will be known as electric field for this charge. কি বললাম? এই চার্জের জন্য তার আশেপাশে যতটা রিজিয়ান অবধি বা যতটা স্পেস অবধি অন্য কোনো চার্জকে আনলে সেই চার্জটার মধ্যে একটা অ্যাট্রাকশন বা রিপালশন বা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স এফেক্টেড হবে, ততটা রিজিয়ানকে বলা হবে। সেই রিজিয়ানটা কি রিয়েল কোনো রিজিয়ান? না স্যার, রিয়েল কোনো রিজিয়ান তো হয় না, ইমাজিনারি আমরা একটা রিজিয়ান বানিয়ে নেব। সেই ততটা রিজিয়ানকে আমরা বলবো হচ্ছে এই চার্জটার, এই মেইন চার্জটার ইলেকট্রিক ফিল্ড। কেন স্যার এই চার্জটা ইলেকট্রিক ফিল্ড হয় না? হ্যাঁ হবে তো, কিন্তু ওর ইলেকট্রিক ফিল্ডটা আবার আলাদা হবে, এই চার্জটা ইলেকট্রিক ফিল্ড আবার আলাদা হবে, এই চার্জটা ইলেকট্রিক ফিল্ড আলাদা হবে। তো আমি কোনো একটা চার্জ নিয়ে এখন বলছি, তাহলে এবার একটা কথা বলো তো অরিত্র, আশা করি বুঝতে পারছো যে যে ব্ল্যাক পোর্শনটা আমি এঁকেছি, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, দিস ব্ল্যাক পোর্শন ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড অফ দিস চার্জ, ওকে? তাহলে আমি একটা কথা বলো, কোন কোন ফোর্সের, মানে কোন কোন চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে বা এফেক্টেড হচ্ছে? Q1, Q2 অ্যান্ড Q3 অ্যান্ড Q7। কেন স্যার? আচ্ছা আরেকটা চার্জ দিলাম, Q1, Q2, Q3, Q7, একটা নিলাম এখানে Q8। দেখো ঠিক রিজিয়ানের উপরে আছে, Q8টা ঠিক রিজিয়ানের উপরে আছে, রিজিয়ান অবধি ফোর্সটা কাজ করবে, ওকে? তো স্যার তাহলে কোথায় কোথায় কাজ করছে? Q1, Q2, Q3, Q7 আর Q8। আর বাইরের চার্জগুলোতে, আরে ওরা তো ইলেকট্রিক ফিল্ড মানে রেঞ্জের বাইরে রয়েছে, তুমি ওয়াকি টকি নিয়ে 2 কিলোমিটারের বেশি চলে গেলে আর শুনতে পাবে নাকি? নো স্যার, ইট হ্যাজ এ সার্টেন রেঞ্জ। সেরকমভাবে এরও একটা সার্টেন রেঞ্জ আছে, যত অব্দিও ফোর্স অ্যাপ্লাই করতে পারে তার বেশি আর পারবে না। 3 ডাইমেনশনালি যতটা স্পেসের মধ্যে ও এই ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবে, দ্যাট 3 ডাইমেনশনাল স্পেস উইল বি নোন অ্যাজ ইটস ইলেকট্রিক ফিল্ড। শুভম, আরমান্ডো, অরিত্র, ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ওকে। তাহলে একটা কাজ করো, আগে আমি ডেফিনেশনটা বলে দিই, তারপরে তোমরা এই ছবিটা একটু এঁকে নেবে, তারপরে যেটা লেখাবো লিখে নেবে। ওকে, সো লেখো, the space around any electric charge, the space around any electric charge in which, the space around any electric charge in which its influence can be felt, in which its influence can be felt, comma, can be felt, F-E-L-T, comma, so that any other charge in that region is acted upon by a force, comma দিয়ে লেখো, is known as the electric field of that charge, is known as the electric field of that charge. কি বললাম ডেফিনেশনটা একবার বলে দিই, the space around any electric charge in which its influence can be felt, so that any other charge in that region is acted upon by a force, comma দিয়ে লেখো, is known as the electric field of that charge. যে চার্জের জন্য বানাচ্ছি সেই চার্জের ইলেকট্রিক ফিল্ড, আর কিছু না, ব্যাস, দ্যাটস ইট।
জাস্ট এটাই মাথায় রাখতে হবে। ঠিক আছে, হলো এটা। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইলেকট্রিক ফিল্ড। এবার তোমরা কি করবে, এই ছবিটা এঁকে নেবে আগে, বাঁ দিকেরটা, লেফট সাইডের ছবিটা এঁকে রাখো, এই ছবিটা এঁকে রাখো। তাড়াতাড়ি আঁকবে। হচ্ছে আঁকা, তো লিখবে এবারে in the above figure, in the above figure we can see we can see we can see the electric field due to q charge. The electric field due to q charge, full stop. The electrostatic force, the electrostatic force will be felt on q2 q3 sorry q1 q2 q3 and q7, q1 q2 q3 q7 and q8, q1 q2 q3 q7 and q8 charges, q8 charges due to q charge, due to q charge, the charge q, due to charge q, as these charges are, as these charges are lying, as these charges are lying inside the electric field, as these charges are lying inside the electric field of q, inside the electric field of charge q, full stop. On the other hand, on the other hand, on the other hand, on the other hand, q4 q5 and q6 charges will not experience any electrostatic force, will not experience any electrostatic force, but আমি যদি এটা লিখে দিই যে will not experience any electrostatic force, that will be very wrong, you know why? Because এখানে এতগুলো চার্জ রয়েছে, কারুর না কারুর জন্য তো কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবেই ওদের উপরে, বাট আই হ্যাভ টু মেনশন ডিউ টু চার্জ কিউ। কি বললাম? will not experience any electrostatic force due to charge q, due to charge q.
as they are lying, outside the electric field, of charge q. দ্যাটস ইট। ইলেকট্রিক ফিল্ডের ভিতরে থাকলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, ইলেকট্রিক ফিল্ডের বাইরে থাকলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে না। এবার স্যার সমস্ত চার্জেরই কি ইলেকট্রিক ফিল্ডের যে দেখো ইলেকট্রিক ফিল্ড মানে কি, বছর বছর আমি দেখি এটা কোশ্চেনে খুব ভুল থাকে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। আরে উই শুড নো দ্যাট ইলেকট্রিক ফিল্ড হ্যাজ নো ভ্যালু। তোমাকে যদি আমি বলি যাও গিয়ে আমাকে বলো মাঠে বললাম মাঠ কত, গ্রাউন্ড, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ গ্রাউন্ড? তো স্যার গ্রাউন্ডের আবার ভ্যালু কি? যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য গ্রাউন্ড, আমরা বার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি না যে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ ইলেকট্রিক ফিল্ড, আই এম আস্কিং হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। মানে সো বেসিক্যালি আই এম ট্রাইং টু সে যে ওই ফিল্ডের ভিতরে অন্য কোনো একটা চার্জকে নিয়ে গেলে সে কতটা ফোর্স ফিল করবে, দ্যাট ইজ হোয়াট আই এম আস্কিং। কি বললাম? এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা চার্জকে নিয়ে গেলে সে কত ফোর্স ফিল করবে, সেটা হচ্ছে আমার জিজ্ঞাস্য। কিন্তু আমি জিজ্ঞেস করছি কি হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, দ্যাটস ভেরি রং। আমি আবার বলছি, তোমাকে জিজ্ঞেস করলাম এই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্রাউন্ড, যেখানে তোমরা খেলতে যাও বিকেলবেলা খেলতে যাচ্ছ ফুটবল নিয়ে মাঠে, আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্রাউন্ড, এই আবার কি কথা? সেটা প্যারামিটার তো থাকবে, লেংথ অফ দ্য গ্রাউন্ড, কী বলে ওটাকে, সার্কামফারেন্স অফ দ্য গ্রাউন্ড, রেডিয়াস অফ দ্য গ্রাউন্ড, কিছু না কিছু তো থাকবে না। আমি জিজ্ঞেস করি দ্য ভ্যালু অফ গ্রাউন্ড, এই আবার কী কথা? সেরকমভাবেই খুব সিলি ব্যাপার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। আরে বছর বছর একই কোশ্চেন, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? বলো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, রাইট? ইলেকট্রিক ফিল্ডটা তো একটা রিজিয়ন, তার ভিতরে কোনো চার্জকে রাখলে সেই চার্জটা কতটা ফোর্স ফিল করবে, বেসিক্যালি দ্যাটস হোয়াট দে আর আস্কিং। যে ইফ ইউ পুট এনি চার্জ, ইফ ইউ প্লেস এনি র্যান্ডম টেস্ট চার্জ inside an electric field due to any another charge, if we put any random test charge inside an electric field due to any another charge, what amount of force will be felt by that test charge? ভালো কথা, বার করাই যায়, বাট স্যার সেটা তো ফোর্স, ইয়েস, and that is what known as intensity of electric force. We cannot call it electric field, intensity of electric field. কিন্তু লোকজন বলে ইলেকট্রিক ফিল্ড কত, আরে ইটস ভেরি রং। ওকে, ডোন্ট কল ইট ইলেকট্রিক ফিল্ড, কল ইট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। আবারও বলছি, ইলেকট্রিক ফিল্ড একটা স্পেস, একটা রিজিয়ন, তার মধ্যে অন্য কোনো একটা চার্জকে রাখলে সে কতটা ফোর্স ফিল করতে পারে, সেটার যে মেজার সেটাকে বলা হয় ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ নট ইলেকট্রিক ফিল্ড। সো দের ইজ আ বিগ ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। কী বললাম তাহলে ফর দ্য লাস্ট টাইম আই এম সেইং ইট, ইলেকট্রিক ফিল্ড মিনস দ্য থ্রি ডাইমেনশনাল স্পেস, কোনো একটা চার্জের জন্য যে থ্রি ডাইমেনশনাল স্পেসটা থাকে, যার মধ্যে অন্য কোনো একটা চার্জকে রাখলে সেই চার্জটা ফোর্স ফিল করবে, আর যে রিজিয়নের বাইরে রাখলে কোনো ফোর্স ফিল করবে না। দ্যাট রিজিয়ন ইজ নোন অ্যাজ ইলেকট্রিক ফিল্ড, বাট ইট ডাজেন্ট মেক এনি সেন্স ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। রাবিশ মানে কি স্যার? আমরা জিজ্ঞেস করতে চাইছি যে ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বা ওই রিজিয়নটার মধ্যে অন্য কোনো একটা চার্জকে আনলে, কোনো একটা টেস্ট চার্জকে আনলে সে কতটা ফোর্স ফিল করবে। ওকে, সো উই আর আস্কিং দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারলে ডিফারেন্সটা? তাহলে স্যার এবার আমরা করবো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, হেডিং দাও। ইলেকট্রিক ফিল্ড হলো, এবার আমরা শিখবো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তো যদি কোনো কোশ্চেন দেখো, কেউ জিজ্ঞেস করছে এই বল ইলেকট্রিক ফিল্ড কি, বুঝে যাবে দে আর আস্কিং দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। কারণ স্যার ইলেকট্রিক ফিল্ড বলে কিছু হয় না মানে কি, ইলেকট্রিক ফিল্ডে কোনো ভ্যালু হতে পারে না। তাও যদি জিজ্ঞেস করতো যে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ ইলেকট্রিক ফিল্ড, তাও একটা সেন্স হতো, বাট দে আর আস্কিং দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, so they are asking the intensity of electric field. Okay, heading down, intensity of electric field, intensity of electric field. ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো তোমাদেরকে বললাম যে আজকে দেখি তোমাদের গায়ের জোর কত, ঠিক আছে? তো গায়ের জোর মেজার করার জন্য আমি কি করলাম, আমি তোমাদের তিনজনকে দাঁড় করালাম, একজনকে বললাম এই তুই যা, তুই একটা ক্লাস 2 বাচ্চার সঙ্গে লড়াই কর,
আরেকজনকে আমি বললাম, এই তুই ক্লাস 10-এর একটা বাচ্চার সঙ্গে লড়াই কর। আরেকজনকে আমি বললাম, এই যা একটা কলেজের স্টুডেন্টের সঙ্গে লড়াই কর। তো তোমাদের মধ্যে যে ওই ক্লাস 2-র বাচ্চাটার সঙ্গে লড়তে গেলে মেরে উড়িয়ে দিল ক্লাস 2-র বাচ্চাটাকে, বাচ্চা ছেলে, তো তার গায়ে হেভি জোর। যে ক্লাস 10-এর বাচ্চাটার সঙ্গে লড়াই করতে গেল, তোমরা এখন 12-এ পড়ছো, তো তাকে হয়তো হারিয়ে দিলে, বাই চান্স বলা যায় না, ফেলে দিলে হয়তো মাটিতে অনেক ধস্তাধস্তির পরে। সেও তো ক্লাস 10-এ পড়ে, তার তো গায়ে স্ট্রেংথ আছে। আমি বলবো, আচ্ছা তুই মেরেছিস কিন্তু উড়িয়ে দিতে পারিস নি ওর মতো, তোর গায়ে স্ট্রেংথ আছে কিন্তু একটু কম। আর যে তোমরা কলেজের স্টুডেন্টের সঙ্গে লড়তে গেলে, তো সেই কলেজের স্টুডেন্টটা তোমাদেরকে ধরে মাটিতে আছাড় মেরে ফেলে দিল। বললাম, তোর তো কারণ গায়ে জোরই নেই রে, লড়তেই পারিস না। এবার তোমরা বলো, ইজ ইট ফেয়ার? না স্যার, ফেয়ার নয়। কেন? বিকজ আমরা যখন মেজারমেন্টটা করছি, তো আমরা এটাকে ইউনিফর্ম রাখছি না। একজনকে ক্লাস 2-এর ছেলের সঙ্গে, একজনকে ক্লাস 10-এর ছেলের সঙ্গে, আরেকজনকে কলেজ স্টুডেন্টের সঙ্গে লড়তে বলছি। ইট ইজ টোটালি আনফেয়ার, টোটালি আনফেয়ার। তাহলে স্যার ফেয়ার কখন হতো? যদি সবাইকে একটা ইউনিফর্ম কোয়ান্টিটির সঙ্গে লড়তে দিতাম। ধরো প্রত্যেককেই বলতাম যা ক্লাস 2-র ছেলের সঙ্গে লড়, আর প্রত্যেককেই বলতাম ক্লাস 10-এর সঙ্গে লড়। সেই জন্য আমরা বুঝতে পারলাম যে কোনো কিছুর ইন্টেন্সিটি কতটা বেশি কতটা কম, কত ইন্টেন্সিটি সেটা মেজার করার জন্য একটা ছোট বাচ্চাকে নিয়ে আসতে হবে। সে বাচ্চাটা কোন ক্লাসে পড়ে? ক্লাস 1-এ পড়ে। এবার আমি তোমাদের 3 জনের সামনে দাঁড় করালাম বাচ্চাটাকে। ইটস ভেরি ব্যাড, কোনো বাচ্চাকে মারা উচিত নয়। এটা ক্লাস 1-এ কাউকে দাঁড় করালাম, এবার একজন তাকে মেরে উড়িয়ে দিল, আরেকজন এমন জোরে মারলো আরও বেশি উড়ে গেল, আরেকজন মারলো ছিটকে পড়লো, উড়লো না অতটা। তাহলে বুঝতেই পারছো যে অনেক দূরে উড়িয়ে দিয়েছে, তার গায়ের জোর অনেক বেশি। খুব ভায়োলেন্ট ক্লাস হচ্ছে, মারামারি হচ্ছে এখানে। যাই হোক, তো এক মিনিট। তো তাহলে স্যার আমরা গায়ের জোরটা কার, হ্যালো 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 ইয়া, স্যার আমরা গায়ের জোরটা কার উপর বার করব? গায়ের জোরটা বার করবো হচ্ছে আমরা একটা ক্লাস 1-এর বাচ্চার উপরে, রাইট? ক্লাস 1-এর বাচ্চার উপরে। স্যার এখানে ক্লাস 1 মানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ইউ হ্যাভ টু মেজার দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অন আ টেস্ট চার্জ, রাইট? তো সেই স্যার টেস্ট চার্জের ভ্যালুটা কি হবে? টেস্ট চার্জের ভ্যালুটা হবে হচ্ছে ইউনিট পজিটিভ চার্জ +1। যদি সিজিএস সিস্টেমে করো তাহলে +1 ইএসইউ, যদি এসআই সিস্টেমে করো তাহলে +1 কুলম। +1 ইএসইউ আর +1 কুলম। কি বললাম? যদি সিজিএস সিস্টেমে করি তাহলে +1 ইএসইউ, যদি এসআই সিস্টেমে করি তাহলে +1 কুলম। ক্লিয়ার জিনিসটা? যখনই আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বা ইন্টেন্সিটি বার করব, আমরা সেটা বার করব অন অ্যান ইউনিট পজিটিভ চার্জ। সিজিএস সিস্টেমে করলে 1 ইএসইউ, এসআই সিস্টেমে করলে 1 কুলম।
কারণ কি স্যার? কারণ স্ট্রেংথ বা ইন্টেন্সিটি আমরা কেন বার করছি? কম্পেয়ার করার জন্য। এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, অন্য আরেকটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি। এবার একটা তো ফেয়ার ব্যাপার হতে হবে। একজনকে আমি ক্লাস 1-এর স্টুডেন্টের সঙ্গে লড়তে বলছি, আর একজনকে কলেজ স্টুডেন্টের সঙ্গে লড়তে বলছি, তা তো হবে না। একজনের ইন্টেন্সিটি তুমি +1 কুলম্বের উপর বার করতে বলছো, আরেকজনের ইন্টেন্সিটি তুমি +10 কুলম্বের উপরে বার করতে বলেছো। দ্যাট ইজ আনফেয়ার, দ্যাট ইজ টোটালি আনফেয়ার, চলবে না। তার জন্য স্যার আমরা একটা রেফারেন্স লেভেল ধরে নিলাম যে প্রত্যেকটার ভ্যালুই আমরা 1 কুলম্ব বা 1 ইএসইউ চার্জের উপরই বার করবো। সিজিএসে করলে 1 ইএসইউ, এসআইতে করলে 1 কুলম্ব। মোট কথা, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অন এ ইউনিট পজিটিভ চার্জ অ্যান্ড দ্যাট উইল বি নোন অ্যাজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। বলতে পারলাম? ডেফিনেশন লেখো, তারপর আবার জিজ্ঞেস করে নিচ্ছি। দ্য ইন্টেন্সিটি অর স্ট্রেংথ অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। আমার কিন্তু এই দেখো, আগের ডেফিনেশনটা 3 লাইনের, এই ডেফিনেশনটা 3 লাইনের। পড়াতে আমার জাস্ট 3 মিনিট 6 মিনিট লাগতো। এতক্ষণ সময় নষ্ট করছি কারণ এটা বোঝানোর ব্যাপার আছে। তোমরা কিন্তু কথাগুলোকে মাথায় রেখো যে কেন ইউনিট পজিটিভ চার্জ। প্রবলেমটা কোথায় হয় বলো তো? এর জন্য স্যাটিসফ্যাকশন আসে না আমার। পরের দিন জিজ্ঞেস করবো তোমাদের কি কাউকে যে এই বলতো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য কী চার্জ আনতে হয়, টেস্ট চার্জটা। তোমরা বলতে পারবে না ইউনিট পজিটিভ চার্জ, এখানে রাগ উঠে যাবে। এবার তোমরা যদি এটা বাড়িতে না পড়ো তাহলে মনে থাকবে কী করে তোমাদের? আজকের পড়া আজকের মধ্যে দেখে নেবে, তাহলে মনে থাকবে। আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে আজকের পড়াটা পুরো। সে আমাকেই আবার বলে দিতে হবে ইউনিট পজিটিভ চার্জ, বছর বছর একই গল্প। এতক্ষণ বুঝিয়ে দিলাম, তার মানে নিশ্চয়ই তোমাদের মনে রাখতে হবে। এটা না মনে রাখতে পারলে লাভ নেই কোনো। এনিওয়েজ, সো দ্য ইন্টেন্সিটি অর স্ট্রেংথ অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, দ্য ইন্টেন্সিটি অর স্ট্রেংথ অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড at any point in the field, at any point in the field, at any point in the field is the force experienced by, is the force experienced by, is the force experienced by a unit positive charge, unit positive charge, unit positive charge placed at that point, placed at that point, unit positive charge placed at that point. কি বললাম তাহলে? the intensity or strength of an electric field at any point in that field, in the field মানে electric field, is the force experienced by a unit positive charge placed at that point. ইউনিট পজিটিভ চার্জটাকে আন্ডারলাইন করে রাখো, ইউনিট পজিটিভ চার্জটাকে আন্ডারলাইন করে রাখো। ঠিক আছে? নিচে স্টার দিয়ে একটা কথা লিখে রাখো, intensity of an electric field is a vector quantity, intensity of an electric field is a vector quantity, intensity of an electric field is a vector quantity. ওকে, তারপরের নারে লেখো ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ই। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল ই দিয়ে। ওকে, ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ই, ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ই, ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ই। বেশ, তাহলে স্যার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড capital E, ই, ই, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল ই। ঠিক আছে? আচ্ছা অরিত্র, তাহলে আমি কি বলেছি? ফোর্সটা কার উপরে বার করতে হবে? ইউনিট পজিটিভ চার্জের উপরে বার করতে হবে আমাদের। ভালো কথা। এবার একটা মজার জিনিস দেখো, কি মজার জিনিস?
আমি এখানে দুখানা চার্জ রেখেছি, ঠিক আছে? একটা Q1 চার্জ রেখেছি আমি এখানে, একটা Q1, দারুণ জিনিস, ভালো করে দেখবে। একটা Q1 চার্জ রেখেছি, যার জন্য একটা বড় ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? একটা বড় ইলেকট্রিক ফিল্ড আছে, অনেক বড়। যাকগে, তো এবার আমি তোমাদেরকে বললাম কি, এই চার্জ Q1টা থেকে, এই Q1 চার্জ থেকে একটু দূরে, এরকম জায়গায়, কত ডিস্টেন্সে? ধরো বললাম আর ডিস্টেন্সে, এই Q1 চার্জ থেকে আর ডিস্টেন্সে তোমরা আমাকে এই যে পয়েন্টটা রয়েছে, সাপোজ দিস পয়েন্ট ইজ পি, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করে দাও, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করে দাও, দ্য ভ্যালু অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করে দাও। তো স্যার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মানে তো ওইখানে একটা ইউনিট পজিটিভ চার্জ আনতে হবে। হ্যাঁ আনতে হবে। তোমাদের তিনজনকে আমি বললাম যাও বাজারে যাও, গিয়ে একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আসো, বিকজ উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তো তোমরা সেই কথা অনুযায়ী বাজারে চলে গেলে, ইন্টেন্সিটি মানে একটা ইউনিট পজিটিভ চার্জ আনার জন্য। বেশ, তো গেছো, গিয়ে আমাকে ফোন করে বলছো স্যার আমরা সমস্ত চার্জ পাচ্ছি, অনেক র্যান্ডাম চার্জ পাচ্ছি, 5 কুলম, 10 কুলম, 15 কুলম, কিন্তু কোনো দোকানে ইউনিট পজিটিভ চার্জ মানে 1 কুলম চার্জ বা 1 ইএসইউ চার্জ পাওয়া যাচ্ছে না। বললাম এই আবার কী সমস্যা, কোথাও পাচ্ছ না? তো না স্যার। বললাম তাহলে যা পাচ্ছ তাই নিয়ে চলে আসো, দেখো কিছু একটা করতে হবে, আমরা তো ফিজিক্স নিয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, মাথা খাটিয়ে বুদ্ধি বার করবো। এক কাজ করো, যে যার র্যান্ডাম যা ভ্যালুর চার্জ পাচ্ছ নিয়ে চলে এসো। তোমরা একটা চার্জ পেলে কিউ অ্যামাউন্টের একটা চার্জ পেলে, তোমরা নিয়ে চলে এলে। তাহলে আমি এটা কী এনেছো? স্যার ইউনিট পজিটিভ চার্জ তো নেই, আমরা কী করবো? আচ্ছা ঠিক আছে রাখো। এবার আমি বললাম এক কাজ করো, বার করো যে এই কিউ চার্জের উপরে কত ফোর্স কাজ করছে। এই Q1 চার্জের জন্য কিউ চার্জের উপরে কত ফোর্স কাজ করছে। রিপালসিভ ফোর্স, তো তাই এদিকে দিলাম ক্যাপিটাল এফ, লিখছি ফোর্স ডিউ টু Q1 অন কিউ। ফোর্স ইকুয়ালস টু কী হবে স্যার? ফর্মুলা হচ্ছে 1/4πε0, 1/4πε0, এ সাইডে করছি, Q1 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, Q1 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, যেখানে Q1টা হচ্ছে মেন চার্জ যার জন্য ইলেকট্রিক ফিল্ডটা বার করা হচ্ছে, আর এই কিউটা হচ্ছে টেস্ট চার্জ যার উপরে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করছি, ইলেকট্রিক ফোর্স বার করেছি অ্যাকচুয়ালি। ওকে স্যার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এসছে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমি Q1 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, Q2 নেই এখানে, কিউ ধরেছি। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করছো স্যার এটা তো আমাদের ইলেকট্রিক ফোর্স বেরিয়ে গেল, এ তো গত 3 দিন ধরে একই কাজ করছে। এলাম হ্যাঁ, আজকে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করবো। তো আমরা কী করে বার করবো স্যার? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মানে তো কিছুই না, ইট ইজ নাথিং বাট দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই ইউনিট পজিটিভ চার্জ। স্যার আমরা তো ইউনিট পজিটিভ চার্জ আনতেই পারিনি, তাহলে কী করে করবো? করতে পারবো, না পারার মতো কিছু নয়। কী করে পারবো? দেখো, আমরা কিউ চার্জের উপরে ফোর্স বার করেছি কত? F, 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। সো ফোর্স অন কিউ চার্জ কত? ক্যাপিটাল এফ, তাই তো, ক্যাপিটাল এফ। তাহলে ফোর্স অন ইউনিট চার্জ কত হবে? এফ বাই কিউ। ফোর্স অন কিউ চার্জ হচ্ছে ক্যাপিটাল এফ, তাহলে ফোর্স অন ইউনিট চার্জ কত হবে? এফ বাই কিউ। আচ্ছা, এফ এর ভ্যালুটা কত? 1/4πε0 Q1 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তো যদি আমি কিউ দিয়ে ডিভাইড করে দিই, কিউ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 1/4πε0 Q1 বাই আর স্কোয়ার। ওকে, তো এই যে ফোর্স এক্সপিরিয়েন্সড বাই ইউনিট চার্জ কি করে বার করলাম? যে চার্জটা তোমরা নিয়ে এসছো, ফোর্সটাকে জাস্ট ওই চার্জটা দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলেই তো বেরিয়ে গেল আমাদের ফোর্স অন ইউনিট পজিটিভ চার্জ।
সেটা ইকুয়ালস টু কি এসছে স্যার, আমাদের ফোর্সের ফর্মুলাটা এসেছিল 1/4πε0 Q1 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর এখন সেটা হয়ে গেছে 1/4πε0 Q1 বাই আর স্কোয়ার। এখানে জাস্ট এই কিউটা মাল্টিপ্লাইড আর নেই, কিউটা আর মাল্টিপ্লাইড নেই স্যার। সো দিস ইজ দ্য ওয়ে টু ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। এটাকেই আমরা ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকেই আমরা ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমাদের রিলেশনটা কি এলো? রিলেশনটা আসছে হচ্ছে ক্যাপিটাল ই ইকুয়ালস টু হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। ক্যাপিটাল ই ইকুয়ালস টু ভ্যালু হচ্ছে 1/4πε0, যার জন্য ইলেকট্রিক ফিল্ডটা বার করছো সেই মেন চার্জটা, ডিভাইডেড বাই যে ডিস্টেন্সে বার করছো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, যে ডিস্টেন্সে বার করছো, যে পয়েন্টে বার করছো তার ডিস্টেন্স, তার স্কোয়ার। স্যার ইন্টু কিউ বা কিউ টু কিছু হবে না? নো, কিছু হবে না। এটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তো যদি কেউ জিজ্ঞেস করে স্যার ফোর্স আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফর্মুলার ডিফারেন্সটা কি হলো, ডিফারেন্স এটাই হলো ফোর্স যখন করো তখন দুখানা চার্জ থাকে, Q1 ইন্টু কিউ বা Q1 ইন্টু Q2, বাট যখন ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করো শুধু যার জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করছো সেই চার্জটাই থাকবে, অন্য কোনো চার্জ এখানে লাগবে না। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন এফ অ্যান্ড ই। সো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ই অ্যান্ড এফ? রিলেশন হচ্ছে ই ইকুয়ালস টু এফ বাই কিউ। তার মানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ নাথিং বাট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন অন ইউনিট অ্যামাউন্ট অফ চার্জ। স্যার কী করে বুঝলাম ইউনিট অ্যামাউন্ট অফ চার্জ? আরে চার্জ দিয়ে ডিভাইড করে দিচ্ছি তো, তাহলে ইউনিট অ্যামাউন্টই তো বেরোবে। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু কী আসছে, কিউটাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও, হয়ে যাবে কিউ ইন্টু ই। তাহলে ই ইকুয়ালস টু এফ বাই কিউ বা এফ ইকুয়ালস টু কিউ ই, ইকুয়ালস টু এফ বাই কিউ বা এফ ইকুয়ালস টু কিউ ই। ফার্স্ট এফ ইকুয়ালস টু কিউ ই। আমাদের যেন থ্রু আউট দ্য 12 এই ফর্মুলাটা যেন মনে থাকে যে ফোর্স ইকুয়ালস টু চার্জ ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। কোন চার্জ? কোন চার্জটা? টেস্ট চার্জ। খুব জরুরি, টেস্ট চার্জ মানে যার উপরে ফোর্সটা বার করা হচ্ছিল। হয়েছে? তো স্যার এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল, কারণ আমাদের ইউনিট পজিটিভ চার্জের উপরে বার করতে বললো, এদিকে আমরা নিয়ে এলাম কিউ অ্যামাউন্ট অফ চার্জ, আবার সেই কিউ দিয়ে ভাগটা করতে বড় বিরক্ত লাগছে। কোনো সিম্পলিফাইড ফর্ম নেই? হ্যাঁ, এবার সিম্পলিফাইড ফর্মে আসবো। তো হেডিং দাও সিম্পলিফাইড ফর্ম। সিম্পলিফাইড ফর্ম আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা আমাদের কাছে। সিম্পলিফাইড ফর্ম মুসলাম। সিম্পলিফাইড ফর্ম কীরকম? স্যার এখানে একটা চার্জ আছে আমাদের Q1, এখানে একটা চার্জ আছে Q1, এটার জন্য আর ডিস্টেন্স থাকা P পয়েন্টে আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই। ডিস্টেন্সটা কত বললাম? দিস ডিস্টেন্স ইজ আর। এখানে আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই। পাতি কথায় কিচ্ছু না, এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ মনে মনে কনসিডার করে নাও, ঠিক আছে? তো লিখে রাখো, এই ছবিটা আঁকবে, একে লিখে রাখবে টু ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, to calculate the intensity of electric field at point P,
at point P due to charge Q1, due to charge Q1, due to charge Q1 কমা দিয়ে লিখবে due to charge Q1 কমা দিয়ে লিখবে we have to consider a unit positive charge, we have to consider a unit positive charge unit positive charge at the point P, ঠিক আছে? তো আমরা ইউনিট পজিটিভ চার্জ কনসিডার করে নিয়েছি, তাহলে ওখানে ফোর্স কত হবে? যদি আমি এসআই ধরেই কাজটা করি তাহলে ফোর্স হবে হচ্ছে, ভালো করে শুনবে, ফোর্স হবে হচ্ছে 1/4πε0 Q1 ইন্টু কত 1, Q1 ইন্টু 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স কত আর স্কোয়ার, ঠিক আছে? Q1 ইন্টু 1 মানে শুধু কিউই থাকবে, Q1ই থাকবে, সো 1/4πε0 Q1 ইন্টু 1, সামথিং ইন্টু 1 মানে ওই ভ্যালুটাই থাকে, সো Q1/r স্কোয়ারই থাকছে, Q1/r স্কোয়ারই থাকছে। আরে দিস ইজ নোন অ্যাজ দ্য ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ নোন অ্যাজ দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ডিউ টু চার্জ Q1। মান কি স্যার? আর ইউনিট পজিটিভ চার্জের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করে ওটাকেই তো আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বলি, তাহলে এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব? স্যার ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করব, ওকে? দিস ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল ই, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, লিখে ফেলো, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? তাহলে স্যার কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে ওখানে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরে নেব আর তার উপরে ফোর্সটা বার করে নেব। আর রিলেশন কি জানি আমরা স্যার? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স অন ইউনিট চার্জ, তো তাহলে ফোর্সটা ভ্যালু কত হবে? ফোর্স হচ্ছে চার্জ ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, মানে কি? যদি কোনো একটা জায়গার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বলে দেওয়া থাকে, কোনো একটা জায়গায় যদি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বলে দেওয়া থাকে, তার মানে কি? দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন অ্যান ইউনিট পজিটিভ চার্জ, অন ইউনিট পজিটিভ চার্জ। তো স্যার আমরা যদি ইউনিট পজিটিভ চার্জের উপরে কত ফোর্স কাজ করছে সেটা বার মানে জানি, তাহলে আমরা এটাও বার করতে পারবো যে অন্য কোনো একটা র্যান্ডাম ভ্যালুর উপরে কত, অন্য কোনটা র্যান্ডাম ভ্যালুর চার্জের উপরে কত ফোর্স কাজ করবে, লাইক ইন 2 কুলম অর 3 কুলম অর 5 কুলম, তার উপরে কত ফোর্স কাজ করবে সেটা আমরা বার করতে পারবো ইজিলি। চলো ট্রাই করি একটা। আচ্ছা, বিফোর দ্যাট উই নিড টু ক্যালকুলেট দ্য ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তার আগে একটা কাজ করি, এটার ভেক্টর ফর্মটা লিখে ফেলি। তো ভেক্টর ফর্মটা কী হবে? ই ভেক্টর ইকুয়ালস টু হবে হচ্ছে ফোর্স ভেক্টর বাই কিউ। চার্জ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কোনো ভেক্টর নেই, তো ফোর্স ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে চার্জ ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, দ্যাটস ইট। লিখে ফেলো। ওকে,
আশা করি এত অব্দি বুঝতে পেরেছো। মুসলাম, চলো এটা কোশ্চেন লেখো। কোশ্চেন 1 দেখো, ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। একটা মিনিট, সরি, এখনো ইউনিট আর ডাইমেনশনটা বার করা হয়নি, তারপরে অঙ্কটা করছি। দেখো, ইউনিট অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইউনিট অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইউনিট, তারপরে ডাইমেনশন, তারপরে অঙ্ক করব। তো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু হচ্ছে স্যার ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে যদি আমরা এসআইতে এটা বার করি, ইউনিটটা কি হবে? ফোর্সের নিউটন কুলম ইনভার্স। নিউটন পার কুলম বা নিউটন কুলম ইনভার্স। ভেরি গুড, নিউটন কুলম ইনভার্স। আর যদি আমরা সিজিএসএ করি তাহলে কি হবে? ফোর্স হচ্ছে ডাইন টাইম স্যাট কুলম ইনভার্স। বা ডাইন পার ইএসইউ, তাহলে হবে, লিখলে হবে ডাইন পার ইএসইউ, ডাইন পার ইএসইউ। আচ্ছা, এসআই আর সিজিএসএ ফরম্যাটটা তো বলা হলো না। যে ফর্মুলাটা আমাদের হয় 1/4 এপসাইলন নট। ধরো কোনো একটা চার্জ কিউ, তার জন্য বার করছি, তাহলে কি হবে? জাস্ট 1/4 এপসাইলন নট কিউ ইন্টু 1, কারণ ইউনিট পজিটিভ চার্জের উপরই বার করা হয়, শুধু কিউ লিখলাম, বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন এটা হচ্ছে এসআই এক্সপ্রেশন, তাও আবার ভ্যাকুয়ামের ক্ষেত্রে বা ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। এই একই জিনিস যদি আমরা সিজিএস এক্সপ্রেশনে বার করি, তাহলে 1/4 এপসাইলন নট জিনিসটা আর থাকবে না। কি হয়ে যাবে নর্মালি? জাস্ট চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস। ঠিক আছে, ডাইমেনশন লেখো, ডাইমেনশন। তো ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইলেকট্রিক ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে ডাইমেনশন অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স বাই ডাইমেনশন অফ চার্জ। ডাইমেনশন অফ ফোর্স কি হয় আমরা জানি, ml (10⁻⁻²). চার্জের ডাইমেনশন কি হয়, আইটি বা এটি। তো কাটলে কি হচ্ছে, এটা হয়ে যাবে ml(10⁻⁻³ I ইনভার্স or ml(10⁻⁻³ A ইনভার্স। একই জিনিস, আই লেখো বা এ লেখো, একই ব্যাপার। আই লেখা উচিত অ্যাকচুয়ালি। আচ্ছা, একটা খুব বড় জিনিস একটু মিস করে গেছি, সেটা হচ্ছে চট করে সবাই একটু 2-3টে পাতা আগে এগিয়ে যাও তো। কোথায় এগোবে বলো তো? প্রথম যেদিনকে তোমাদের আমি ফোর্সের ইকুয়েশন পড়িয়েছিলাম, ফার্স্ট ক্লাসটা, হ্যাঁ, ফার্স্ট ক্লাস মানে হচ্ছে এলিমেন্টারি আইডিয়ার পরের দিন, যেদিনকে প্রথম তোমাদের ইলেকট্রিক ফিল্ড পড়ানো শুরু করলাম। কুলম্বস ল যেদিনকে প্রথম পড়িয়েছি, তো কুলম্বস ল যেখানে প্রথম পড়িয়েছি ওখানে দেখবে একটা জায়গা করিয়েছিলাম, রিলেটিভ পারমিটিভিটির ইউনিট করাচ্ছিলাম। রিলেটিভ পারমিটিভিটি না, এপসাইলন নটের ইউনিট, কুলম স্কোয়ার, নিউটন ইনভার্স, মিটার টু ইনভার্স, ওই জায়গাটা করেছিলাম না? ওই জায়গাটা একবার যাও। হ্যাঁ, সবাই পেয়েছো? আরমান্ডো পেয়েছো জায়গাটা? এপসাইলন নটের ইউনিট। ইলেকট্রিক ফিল্ডের ফার্স্ট ক্লাস, এপসাইলন নটের ইউনিট অফ এপসাইলন নট। শুভম পেয়েছো? হ্যাঁ ওকে, শুভম পেয়েছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এই জায়গাটা একটু রেখে দিলাম, ওটাকে বলার আছে, সেদিনকে কথা থেকেও ভুলে গেছি। সেটা হচ্ছে যে এপসাইলন নটের আমরা একটা ইউনিট লিখলাম যে কুলম স্কোয়ার, নিউটন ইনভার্স, মিটার টু ইনভার্স। এছাড়াও একটা ইউনিট এটার আছে যেটা হচ্ছে ফ্যারাড
মিটার ইনভার্স, এটা হচ্ছে ফ্যারাড, ফ্যারাড, ফ্যারাড মিটার ইনভার্স। আপাতত লিখে রাখো, কেন এটা বলে রাখছি, তোমাদের ঠিক এর পরের একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে ক্যাপাসিটার, ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স। নাও দের ইজ এ ফর্মুলা, তোমরা নোট করে রাখতে পারো চাইলে, ওই চ্যাপ্টারও করাবো, যে ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু, কেন এটা দিলাম, কারণ তোমাদের যখন ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলার, মানে ইলেকট্রিক ফিল্ডে যখন কোনো পরীক্ষা হবে, তো এমসিকিউ কোশ্চেন এটা দেয় যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ এপসাইলন নট। স্যার দেখিই তো নি জীবনে এফ এম ইনভার্স, ইচ্ছা করে ওরা দিয়ে দেয় এটা। ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর, where r is the radius, r is the radius and c is the capacitance। তাহলে স্যার এপসাইলন নট ইকুয়ালস টু কি আসছে, আসছে হচ্ছে c বাই 4 পাই ক্যাপিটাল আর। 4 পাই ইজ আ কনস্ট্যান্ট, ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড, ফ্যারাড নট ফ্যারাডে, ইটস ফ্যারাড, আর রেডিয়াস হচ্ছে মিটার, সো ইটস ফ্যারাড মিটার ইনভার্স, মনে রাখবে। হ্যাঁ, ফ্যারাড মিটার ইনভার্স লিখে রাখো, অল্টারনেটিভ ইউনিট অফ এপসাইলন নট। মুছে দিলাম। তো আমাদের ইউনিট অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হয়ে গেছে, নিউটন পার কুলম আর ডাইন পার ইএসি। স্যার এক মিনিট দেখান না, 1 মিনিট। হ্যাঁ স্যার হয়ে গেছে। সো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের এসআই ইউনিট হচ্ছে নিউটন পার কুলম, আর সিজিএস হচ্ছে ডাইন পার ইএসইউ, বা যেটা বলছিল যে ডাইন স্ট্যাট কুলম ইনভার্স, ওটা আমরা লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। ডাইন স্ট্যাট কুলম ইনভার্স লিখে রাখছি এখান দিয়ে, ডাইন স্ট্যাট সি ইনভার্স, স্ট্যাট সি ইনভার্স। নাও ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন নিউটন কুলম ইনভার্স অ্যান্ড ডাইন স্ট্যাট কুলম ইনভার্স। চলো বার করি তাড়াতাড়ি করে। সো স্যার 1 নিউটন কুলম ইনভার্স ইকুয়ালস টু, আমরা বলতে পারি 1 নিউটন বাই 1 কুলম। 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন, 10⁵ ডাইন, আর 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম। সো এটা যদি আমি কাটাকাটি করি, 10⁵ দিয়ে নিচে কাটলে 10⁴ হয়ে যাবে এটা। তাহলে 1 নিউটন কুলম ইনভার্স ইকুয়ালস টু আসছে হচ্ছে 1/3 × 10⁴ ডাইন স্ট্যাট কুলম ইনভার্স, ডাইন স্ট্যাট কুলম ইনভার্স, ডাইন স্ট্যাট কুলম ইনভার্স। Okay, so we are done with the relation between Newton Coulomb inverse and Dine stat Coulomb inverse. এবার আমরা আসছি নিউমেরিক্যাল প্রবলেম, মুছে দিলাম। কোশ্চেন লেখো, কোশ্চেন নাম্বার 1। স্যার 1 মিনিট আগে টেস্ট একবার করুন। এই তাড়াতাড়ি লেখো।
So देखो question number 1. Calculate the intensity of electric field. Calculate the intensity of electric field for an electric charge, but for a charge 5 coulomb, for a charge একটা সেকেন্ড, for a charge 5 microcoulomb 5 microcoulomb 5 microcoulomb at a distance 3 meter apart from the charge, at a distance 3 meter apart from the charge, 3 meter apart from the charge. তোমরা করো, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে ফার্স্ট। সো এটা আমি কুলম্বে দিয়েছি, মাইক্রোকুলম রয়েছে, কুলম্বে কনভার্ট করে নাও। আই গেস তোমরা জানো যে হাউ টু কনভার্ট মাইক্রোকুলম ইন্টু কুলম। কী করে করতে হয়? 5 মাইক্রোকুলম মানে হচ্ছে 5 × 10⁻⁻6 কুলম। ওকে, সো ইটস ইন কুলম। তো কুলম্বে থাকা মানে এটা এসআই সিস্টেমে রয়েছে, তো 1/4πε0 নিয়ে তারপরে করতে হবে। করো করো ফার্স্ট, তাড়াতাড়ি করো। এতক্ষণ লাগছে কেন এটা করতে? তাড়াতাড়ি, এত কমপ্লিকেটেড প্রবলেম তো নয় এটা। দেখো আমাদের বলেছে 5 মাইক্রোকুলম্বের জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে অ্যাট এ ডিস্টেন্স অফ 3 মিটার। তো আমি ধরলাম এইখানে আছে আমার ওই 5 মাইক্রোকুলম চার্জটা, ওটাকে আমি নাম দিয়ে দিলাম কিউ। হ্যাঁ, 5 মাইক্রোকুলম। আর বলেছে তার থেকে 3 মিটার ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে, ধরে নিচ্ছি পয়েন্টের নাম পিউ, পয়েন্টের নাম পি, সেই পি পয়েন্টে আমাদের ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। স্যার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোনো পয়েন্টে বার করা মানে ওই পয়েন্টে কী ধরে নেওয়া? একটা ইউনিট পজিটিভ চার্জ। তো স্যার এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড রিপ্রেজেন্ট করবো ক্যাপিটাল ই দিয়ে। কী হবে? 1/4πε0, ধরেই নিচ্ছি ভ্যাকুয়ামে হচ্ছে, চার্জ হচ্ছে কিউ, ডিভাইডেড বাই ডিস্টেন্স থেকে আমি আর ধরে নিলাম, আর স্কোয়ার। ঠিক আছে স্যার, এই ওয়ানটা আর এই ইন্টু ওয়ান লেখা বা না লেখা একই তো ব্যাপার। বেশ, 1/4πε0 ভ্যালু হয় 9 × 10⁻9, আমরা জানি। চার্জের ভ্যালু হচ্ছে 5 মাইক্রোকুলম, মানে 5 × 10⁻6। আর ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। তো 3 স্কোয়ার হবে, স্কোয়ার রয়েছে, কত হয়ে যাচ্ছে তাহলে? 9 × 10⁻9 × 5 × 10⁻6 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তো 9 9 কেটে গেল, তাহলে কী হচ্ছে? 5 × 10⁻9 আর 10⁻6 মানে মাল্টিপ্লাই হয়ে যাবে 10⁻3। এত নিউটন পার কুলম, নিউটন পার কুলম। এবার আমি আরবিটারি অঙ্ক দিচ্ছি তাই এরকম র্যান্ডাম ভ্যালু এসছে, পরে ঠিকঠাক আসবে, কিন্তু তোমাদের এটা পারা উচিত ছিল। ইটস আ ভেরি ইজি প্রবলেম, কিছুই ছিল না এটার মধ্যে। জাস্ট যেই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে বলবে ওই পয়েন্টটাতে ইউনিট পজিটিভ চার্জ ধরে নেবে, তাহলেই খেলা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন।
calculate the amount of force acting on a charge of 2 coulomb when it is placed at a region of 3 Newton per coulomb electric field, বা at a region of electric field 3 Newton per coulomb, 3 Newton coulomb inverse লেখো, 3 Newton coulomb inverse। ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কত বলেছে? 3 নিউটন পার কুলম ইনভার্স। আর কত চার্জ রাখা হয়েছে? 2 কুলম। ফোর্স বার করে দাও তাড়াতাড়ি বলো ফোর্স কত? তোমাদের বলেছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অন দিস 2 কুলম চার্জ। তার মানে এখানে 2 কুলম চার্জটা হচ্ছে তোমাদের টেস্ট চার্জ। এটা হচ্ছে আমাদের সেই টেস্ট চার্জ যার উপরে আমরা ফোর্সটা বার করবো। ওকে, তাড়াতাড়ি বার করো। ইটস ভেরি ইজি অ্যাকচুয়ালি। প্রথমটা শুনতেই পাইনি স্যার, মানে when it is placed at a region of When it is placed at a region of electric field 3 Newton per coulomb, 3 Newton per coulomb. কত এসছে? ইয়া, সো যদি আমরা খুব বাচ্চা ভাবে করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড 3 নিউটন পার কুলম? তার মানে স্যার 1 কুলম্বের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে 3 নিউটন। তাহলে 2 কুলম্বের উপরে কত ফোর্স অ্যাপ্লাই করবে? 3 ইন্টু 2 মানে 6 নিউটন। এভাবে করতে পারি, বা ডিরেক্ট আমরা ফর্মুলাও জানি। যে ফোর্স ইকুয়ালস টু হচ্ছে টেস্ট চার্জ ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। প্লিজ মেক আ হ্যাবিট, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু টেস্ট চার্জ ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তো টেস্ট চার্জের ভ্যালু কত? টেস্ট চার্জের ভ্যালু হচ্ছে 2 কুলম ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত? 3। তাহলে 2 ইন্টু 3 হয়ে যাবে এটা 6 নিউটন। দ্যাটস ইট। আচ্ছা, তিনজনে বলো আজকের ক্লাসটা যা করিয়েছি, চার্জ ডিস্ট্রিবিউশন, concept of electric field, intensity of electric field, how to calculate the intensity of electric field, আর টেস্ট চার্জের বিষয়টা মানে কত নিতে হবে। আবারও বলছি, পরের দিন থেকে যেন অ্যান্সার পাই যে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে ওই পয়েন্টে কী ধরে নেওয়া? ইউনিট পজিটিভ চার্জ। এটা যেন মনে থাকে পরের দিন। আই এম এক্সপেক্টিং দিস অ্যান্সার ফ্রম এভরি ওয়ান অফ ইউ। ঠিক আছে, আমি কী বলেছি? কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে ওই পয়েন্টে ইউনিট পজিটিভ চার্জ আছে। না বলতে পারলে কিন্তু লাভ নেই। বলো তিনজনে ক্লিয়ার আজকের পড়া পুরোটা? স্যার ওকে, চলো তাহলে লিভ করে দাও আর নোটস পাঠাও। বাই স্যার। বাই বাই।